পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি বৎসর টেস্ট পেপারে 381 পেজের শ্রীচাঁদ এম.এন.এম ইনস্টিটিউশন এই কোশ্চেন সেটটা সলিউশন করব। এই ভিডিওটি তোমরা শেষ অবধি দেখবে। যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। একের দিকে একের কোশ্চেনটা আছে, আসল ইস্টু 1 বছরের সুদ আসল সমান 20:21 হলে শতকরা 52টি সুদের হার হবে কত? এখানে আসল ইস্টু 1 বছরের সুদ আসল আছে। আসল ইস্টু 1 বছরের সুদ আসল, অর্থাৎ আসলটা 1 বছর খেটেছে, এর অনুপাতটা আছে 20:21। তাহলে আমি ধরি আসল সমান ধরে নেব 20x, যেখানে এক্সটা সাধারণ অনুপাত, আর সুদ আসল সমান ধরে নেব 21x। এবার যেহেতু 1 বছর বলতেছি তাহলে সময়টা কত? সময় টিটা এখানে 1 বছর। এবার আমরা জানি I সমান PRT/100, I সমান PRT/100। ইন্টারেস্টটা কত? সুদ আসল থেকে আসলটা বাদ দিতে হবে, তাহলে এখানে সুদটা বার করে নিই। তাহলে সুদ সমান হবে কত? সুদ আসল মাইনাস আসল, তাহলে 21x মাইনাস 20x, তার মানে হয়ে যাবে 1x। তাহলে আয়ের মানটা এখানে বসবে 1x, পি আসল হচ্ছে 20x, আরটা বের করতে হবে, টাইমটা 1 বছর বাই 100, একটা শূন্য কেটে গেল, এইদিকে এক্স এইদিকে এক্স কেটে গেল, তাহলে কত হলো? 10-এর সাথে 1 গুণ করলে 10 = 2 × r × 1, 2 5 10, তাহলে আর এর মান কত হলো? r = হলো 5%। এটাই হবে অ্যান্সার। তাহলে এখানে অপশন হবে কয়েকটা? অপশন হবে সি এরটা। এরপরে 2 এর কোশ্চেনটা আছে, ত্রিভুজের ক্ষেত্রফল ভ্যারিজাস ভূমি ইন্টু উচ্চতা, যেখানে ভূমি ও উচ্চতা উভয়ই পরিবর্তনশীল, এটি কি প্রকার ভেদ? এটি একটি যৌগিক ভেদ। তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা? অ্যান্সার হবে অপশন সি এরটা, যৌগিক ভেদ। এবার বলে দিই যে যৌগিক ভেদ কেন হলো। কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ এখান থেকে বলতে পারি যে ক্ষেত্রফলটা ভূমির সঙ্গে সমানুপাতে আছে। তাহলে ক্ষেত্রফল ভ্যারিজাস ভূমির সাথে সরল ভেদে আছে, আবার ক্ষেত্রফলটা উচ্চতার সাথেও সরল ভেদে। তাহলে ক্ষেত্রফলটা ভ্যারিজাস উচ্চতা। তাহলে এবার আমরা যৌগিক ভেদে পড়েছিলাম, যদি এক্স ভ্যারিজাস ওয়াই, আবার এক্স ভ্যারিজাস যদি জেড হয়, তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই ইন্টু জেড হয় যখন ওয়াই জেড উভয়ই পরিবর্তিত হয়। তাহলে এখানে ক্ষেত্রফলটা ভূমির সাথে সরল ভেদে, আবার ক্ষেত্রফলটা উচ্চতার সাথে সরল ভেদে আছে। তাহলে এখান থেকে বলা যায় যে যৌগিক ভেদের উপাদ্য অনুযায়ী যে ক্ষেত্রফল ভ্যারিজাস হয়ে যাবে ভূমি ইন্টু উচ্চতা, দুটোর গুণফল হয়ে যাবে, যেখানে ভূমি আর উচ্চতা উভয়ই পরিবর্তনশীল। তাহলে এখানে যৌগিক ভেদ এই কারণেই হলো অ্যান্সার যৌগিক ভেদ। এরপরে 3 এর কোশ্চেন আছে, 3টি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে বৃত্তত্রয়ে কেন্দ্র সরলরেখা যোগ করলে উৎপন্ন ত্রিভুজটি কোণগুলি 3টের মান হবে কত? এখানে 3টি সমান বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, 3টি হচ্ছে সমান বৃত্ত, আর ধরলাম এই একটা বৃত্ত, 3টি সমান বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে। তাহলে এস সেন্টার ধরলাম এ ধরলাম বি, আর এস সেন্টার ধরলাম সি। এবার এ বি সি এই সেন্টারগুলো যোগ করলে যে ত্রিভুজটা হবে, সেই ত্রিভুজটা সবসময় সমবাহু ত্রিভুজ হয়, আর সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়। এবার যেহেতু এ বি সি সমবাহু ত্রিভুজ, তাহলে তার প্রতিটি কোণ কত হবে? প্রতিটি কোণ হবে 60 ডিগ্রি করে। তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা? অ্যান্সার হবে অপশন বি এরটা, 60 ডিগ্রি, 60 ডিগ্রি আর 60 ডিগ্রি, 3টে কোণই হবে 60 ডিগ্রি করে। এরপরে 4 কোশ্চেন আছে, যদি দিনের কোনো এক সময় একটি স্তম্ভ এবং একটি 20 মিটার লম্বা উল্লম্ব লাঠির ছায়ার দৈর্ঘ্য যথাক্রমে 50 মিটার ও 10 মিটার হয়, তবে ওই স্তম্ভের উচ্চতা হলো কত? এখানে এবি ধরলাম একটা স্তম্ভ, আর ইএফ ধরলাম একটা লাঠি। এবার দিনের কোনো একটা নির্দিষ্ট সময়ে এই স্তম্ভটা ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, আর ওই নির্দিষ্ট টাইমে এই লাঠিটার ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। যেহেতু দিনের একটা নির্দিষ্ট সময়, তাহলে সূর্যের উন্নতিকোণ সেম হবে। যেহেতু সূর্যের উন্নতিকোণ সেম, তাহলে এর ভূমি বাই লম্ব বাই ভূমি করলে যা ভ্যালু হবে, এর লম্ব বাই ভূমি করলে একই ভ্যালু হবে, দুজনের অনুপাতটা সেম হবে। তাহলে এখান থেকে বলতে পারি যে এ বি হলো স্তম্ভটা, এটাই বের করতে হবে, আর তার ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 50। সেম একই রকম হবে লাঠিটার দৈর্ঘ্য আছে 20, তার ছায়ার দৈর্ঘ্য আছে 10, তাহলে দুজনের অনুপাত সেম হবে। তাহলে এখানে এ বি
স্তম্ভটা দৈর্ঘ্য পাবো কি 50 ইন্টু 20 কোনাকুনি গুণ করলাম বাই 10, 0 কেটে গেল। তাহলে এ বি সমান কত হলো 50 দুগুণে 100। তাহলে এখানে স্তম্ভটার দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। তাহলে এখানে অ্যান্সার হবে কয়টা? অ্যান্সার হবে অপশান ডি এরটা 100 মিটার। এরপরে 5এর কোশ্চেন আছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে কত? আমি ধরলাম ঘনক দুটোর বাহুর দৈর্ঘ্য হচ্ছে একটা A1 একটা হচ্ছে A2। তাহলে এখানে শর্তের দেওয়া আছে A1 এর কিউব ইস টু A2 এর কিউব, মানে বাহুর কিউব মানে হচ্ছে আয়তন, আর আয়তন সমান দেওয়া আছে 1:27। তাহলে এবার এটাকে আমরা লিখতে পারি A1/A2 তার গোটাটা মাথায় কিউব, আর এটাকে আমরা লিখতে পারি 1/27 আছে তো 1-এর 3 তার কিউব লিখতে পারি, কারণ 1-এর কিউব 1 আর 3-এর কিউব 27। উভয় পক্ষে কিউব তুলে দেবো। তাহলে A1/A2 সমান কত হবে? 1/3। তাহলে A1 সমান কত হবে? A1 সমান হবে 1x আর A2 হবে 3x, যেখানে এক্সটা হচ্ছে সাধারণ অনুপাত। এবার বের করতে হবে কার মান? সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল কী হয়? 6x²। তাহলে প্রথমটা ক্ষেত্র হবে 6A1² আর দ্বিতীয় ক্ষেত্র হবে 6A2²। 6 কেটে গেল, এর অনুপাতটা বার করতে হবে। তাহলে A1 মান হচ্ছে 1x আর তার হোল স্কোয়ার, আর A2 মান হচ্ছে 3x তার আবার হোল স্কোয়ার। তাহলে এটা হবে 1x² বাই 3 3 9x², কেটে গেল, তার মানে কত হলো? 1/9। তাহলে এখানে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে কত? তার নির্ণীয় অনুপাতটা হবে 1:9। যেহেতু এটা শর্ট কোশ্চেন বেশি লিখলাম না, তাহলে এখানে অ্যান্সার হবে কয়টা? অ্যান্সার হবে অপশান সি এরটা। এরপরে 6এর কোশ্চেন আছে, তোমাদের শ্রেণীতে নভেম্বর মাসে তোমার কিছু সহপাঠীর উপস্থিতি যথাক্রমে 25 দিন, 20 দিন, 18 দিন, 10 দিন, 21 দিন, 22 দিন, 16 দিন ও 18 দিন হলে তাদের উপস্থিতির দিন সংখ্যার মধ্যমা হলো কত? তাহলে এখানে উপস্থিতির দিন সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে প্রথমেই হবে 10, তারপরে হবে 16, তারপরে হবে 18, তারপরে ফের 18 দুবার আছে, তারপরে 20, তারপরে 21, তারপরে 22 আর তারপর হবে 25। এবার এদের মধ্যমা বের করতে হবে। টোটাল সংখ্যা কটা আছে? 1 2 3 4 5 6 7 8টা। তাহলে এইদিকে 3টে পাত, এদিকে 3টে পাত, তাহলে মাঝে থাকছে 2টো। তাহলে এদের মধ্যমা হবে এই মাঝের 2টো যোগফল বাই 2। তাহলে মধ্যমা সমান হবে 18 + 20/2, তার মানে হয়ে যাবে 38/2, 19 দুগুণে 38, তাহলে মধ্যমা হবে 19। তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা? অ্যান্সার হবে অপশান এ এরটা। এরপরে 2-এর দাগের শূন্যস্থান পূরণের 1-এর কোশ্চেনটা আছে, কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল 1 হলে বীজদ্বয় পরস্পরের ড্যাশ হবে। এখানে শর্তে বলে দিয়েছে যে বীজদ্বয়ের গুণফল হচ্ছে 1। তাহলে আমি ধরলাম দুটো বীজ, একটা হচ্ছে আলফা আর বিটা। তাহলে এখানে শর্তে বলা আছে বীজ দুটো গুণফল সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে বিটা সমান হয় 1/α, অর্থাৎ দ্বিতীয় বীজটা প্রথম বীজটার অনন্যক। তাহলে এখান থেকে আমরা শূন্যস্থানে বসাতে পারি যে অনন্যক, 1/, আসছে তাই অনন্যক। এরপরে 2-এর কোশ্চেনটা কী আছে দেখি। 2-এর কোশ্চেনটা আছে, সময় ও মোট সুদ অপরিবর্তিত থাকলে আসল ও বার্ষিক শতকরা সরল সুদের হারের মধ্যে ড্যাশ সম্পর্ক থাকে। এখানে সময়টা আর মোট সুদটা এই দুটো ফিক্সড আছে। এই দুটো যদি ফিক্সড থাকে তাহলে আসল আর বার্ষিক শতকরা সরল সুদের হারের মধ্যে থাকবে ব্যস্ত সম্পর্ক। কেন ব্যস্ত সম্পর্ক হবে? কারণ আমি ধরলাম যে কোনো 1 বছর টাইমের জন্য আমি 100 টাকায় সুদ নেব। তাহলে আমি ধরলাম যে আমি 500 টাকা রেখেছি, সেখান থেকে আমি 100 টাকা সুদ পাবো। এবার যদি টাকার পরিমাণটা যদি 600 করে দিই তাহলে কী হবে? সুদের হারটা কিন্তু কম হলেও হবে, 8% সুদের হারটা কম হলেও কিন্তু আমি পাবো। আর যদি আমি 500 টাকা থেকে যদি কম করে দিই, 400 টাকা করে দিই, তাহলে কিন্তু সুদের হারটাকে বাড়াইতে হবে, তবেই কিন্তু ওই একই পরিমাণ আমি সুদটা পেতে পারি। তাই আসল আর সরল সুদের হারের মধ্যে তখন ব্যস্ত সম্পর্ক হবে। আসল যদি বেশি দিই তাহলে সুদের হার কম হলেও কিন্তু আমি সেম টাকা পাবো, আবার যদি আসল যদি কম দিই তখন কিন্তু সুদের হার বাড়াতে হবে, তবে আমি ওই টাকা সুদটা পাবো। এরপরে 3-এর কোশ্চেনটা আছে, একটি সরলরেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে ড্যাশ বলা হয়। একটা সরলরেখা একটা বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করছে এইরকম, তাহলে এই সরলরেখা বলা হয় বৃত্তটার ছেদক, বা কেউ যদি জ্যা বলে তাও হবে। ছেদক হতে পারে আবার জ্যাও হতে পারে। এরপরে 4-এর কোশ্চেনটা আছে, sin 1 ডিগ্রি বাই cos 89 ডিগ্রি প্লাস cos 89 বাই sin 1 ডিগ্রি এর মান হলো ড্যাশ। এখানে আছে sin 1 বাই cos 89 আর প্লাস cos 89 বাই sin 1 এর মান বার করতে হবে। এটাকে আমরা চেঞ্জ করতে পারি। sin 1টাকে আমি ফিক্স রাখলাম, cos 89 মানে কি cos 90 - 1, তার মানে হয়ে যাবে sin 1ই চলে আসবে,
প্লাস cos 89কে লিখতে পারি cos 90 মাইনাস 1, তার মানে হয়ে যাবে sin 1, আর নিচে sin 1 আছে, তাহলে উপর নিচে sin 1 কেটে দিলে এগুলো সব 1 হয়ে যাবে, তাহলে এর ভ্যালুটা হবে 1 + 1 = হবে 2, তাহলে শূন্যস্থানে বসবে 2। এরপরে 5এর কোশ্চেনটা আছে ABC সমকোণী ত্রিভুজে AC অতিভুজ AB বাহুকে অক্ষ করে ত্রিভুজটি পূর্ণ আবর্তনের ফলে উৎপন্ন ঘনবস্তুটি হলো ড্যাশ। এখানে একটা ABC একটা সমকোণী ত্রিভুজ, যার বলে দিয়েছে যে ACটা হচ্ছে অতিভুজ, তাহলে AC অতিভুজ, তাহলে এই বিন্দুটা B হবে। বলছে ABকে অক্ষ করে কী করতে, ঘূর্ণন করলে কী হবে, ABকে অক্ষ করে ঘোরালে কী হবে, একটা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হয়ে যাবে, তাহলে ঘনবস্তুটার নাম হবে লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে এখানে হয়ে যাবে ঘনবস্তুটি হলো শঙ্কু বা লম্ববৃত্তাকার শঙ্কু। এরপরে 6এর কোশ্চেনটা আছে কোনো তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটি পরিসংখ্যা সবথেকে বেশি সেই পর্যবেক্ষণটিকে ওই তথ্যের সংখ্যাগুরু মান বলে। তাহলে 6এর এখানে বসবে শূন্যস্থানে সংখ্যাগুরু মান, যেটা সবথেকে বেশি বার থাকে সেটাই হয় সংখ্যাগুরু মান বা ইংরেজিতে বলে মড। এরপরে 3এর দাগে সত্য মিথ্যার 1এর কোশ্চেনটা আছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোক দরকার হয়, এটা হলো মিথ্যা। অংশীদারি কারবারে কমপক্ষে 2 জন লোক হলেই হয়, তাই এটা হবে মিথ্যা, তাহলে 1এর উত্তর হবে মিথ্যা। এরপরে 2এর কোশ্চেনটা আছে AB = C², BC = A² এবং CA = B², এদের যৌগিক অনুপাত হবে 1:1, সত্য না মিথ্যা। তাহলে এখানে অনুপাতগুলো কি আছে লিখি, ABর সাথে ইস্টু আছে C², আবার BCর সাথে ইস্টু আছে A², আবার CAর সাথে ইস্টু আছে B², তাহলে এদের যৌগিক অনুপাত কি হয়, যৌগিক অনুপাত হয় পুরো পদগুলো সব গুণ ইস্টু উত্তর পদগুলো সব গুণ, তাহলে পুরো পদ এখানে AB, এর BC, এর CA, ইস্টু হয়ে যাবে এর C² উত্তর পদ, এর A², এর হচ্ছে B², তাহলে এইগুলো গুণ করলে কী হবে A² B² C², আর ওদিকে A² B² C² অলরেডি আছে, সব কেটে গেলে হয়ে যাবে 1:1, তাহলে এদের যৌগিক অনুপাত হলো 1:1, এটাই বলা ছিল, তাহলে এটা হবে সত্য। এরপরে 3এর কোশ্চেনটা আছে সাইন থিটা তার কিউব সমান সাইন কিউব থিটার কিউব, এটা মিথ্যা। সাইন থিটা তার হোল কিউব সমান হয় সাইন কিউব থিটা, থিটাটার কিউব হয় না। সাইন থিটা তার কিউব করলে হয়ে যায় সাইন কিউব থিটা, নট থিটার কিউব, তাই এটা হয়ে যাবে মিথ্যা। এখানে দেওয়া আছে যে সাইন কিউবের থিটা বা থিটাটার কিউব, অ্যাঙ্গেলের কিউব হয় না। এরপরে 4এর কোশ্চেনটা আছে একটি বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলো পরস্পর পূরক, এটা হলো মিথ্যা, কারণ উপপাদ্যে বিবৃতিই পড়েছিলাম যে বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এই উপপাদ্যটা আবার এবার আসার জন্য খুব ইম্পর্ট্যান্টও বটে, তাই এটা হবে মিথ্যা। 4এর উত্তর হলো মিথ্যা। এরপরে 5এর কোশ্চেনটা আছে দুটি অর্ধগোলকে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত হবে 2:3, সত্য না মিথ্যা। আমি ধরলাম এইটা একটা অর্ধগোলক যার ব্যাসার্ধ হচ্ছে R1, এই একটা অর্ধগোলক যার ব্যাসার্ধ হচ্ছে R2। এবার শর্তে দেওয়া আছে যে দুটি অর্ধগোলকে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা 4:9, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কী হবে, গোটাটা হলে 4πr² হয়, তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল তার অর্ধেক হবে 2πr², তাহলে প্রথমটার আয়তন হবে বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr1² ইস্টু দ্বিতীয়টার ক্ষেত্রে 2πr2 তার স্কোয়ার, আর এই অনুপাতটা সমানই দেওয়া আছে কত 4:9, 2π কেটে যাবে, তাহলে R1/R2 তার গোটাটা হোল স্কোয়ার ইকুয়াল হয়ে যাবে 4/9, আবার 4/9কে আমরা লিখতে পারি 2/3 তার হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার তুলে দিলাম, তাহলে R1/R2 সমান হবে 2/3, তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হলো, অর্থাৎ R1:R2 সমান হবে 2:3, আর এটাই দেওয়া আছে, তাই এটা হবে সত্য। এরপরে 6এর কোশ্চেন আছে শ্রেণীদৈর্ঘ্য সমান হলে যৌগিক গড় নির্ণয়ে ক্রমবিচ্যুতি পদ্ধতি স্টেপ ডেভিয়েশন মেথডটা অধিকতর গ্রহণযোগ্য হয়, এটা হবে সত্য। শ্রেণীদৈর্ঘ্য যদি সমান হয় তাহলে যৌগিক গড় নির্ণয়ের ক্ষেত্রে ক্রমবিচ্যুতি পদ্ধতিটাই অধিকতর গ্রহণযোগ্য, তাহলে 6এর উত্তর হবে সত্য। এরপরে 4এর দাগে 1এর কোশ্চেনটা আছে 3 মাস অন্তর দিয়েও বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 9 মাসের সমূল চক্রবৃদ্ধি কত। তাহলে এখানে আসল সমান কত লিখব, যে আসল P সমান 10,000 টাকা, সুদের হার কত আছে, সুদের হার আছে R সমান 8%, এখানে 3 মাস অন্তর দেব বলেছে, তাহলে সুদের পর্ব কত, তাহলে বার্ষিক সুদের পর্ব হচ্ছে 4, সুদের পর্ব হচ্ছে 4, তাহলে এখানে যে সমূল চক্রবৃদ্ধির সূত্রটা কী হবে, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি এর সূত্র হয়ে যাবে
পি ইন্টু 1 প্লাস r/4 হয়ে যাবে বাই 100 টু দি পাওয়ার 4n হয়ে যাবে, যেহেতু সুদের পর্ব হচ্ছে 4, এটা হচ্ছে সূত্র। আর এখানে এনটা লেখা হয়নি, সময়টা আমি এখানে লিখে দিই। সময় এন সমান এখানে আছে কত, 9 মাস। এবার 9 মাসকে বছরে কনভার্ট করব, তাহলে 9/12 এত বছর। এবার মানগুলো বসিয়ে দেবো। পি এর মান হচ্ছে 10,000, বসিয়ে দিলাম। 1 প্লাস আর এর মান হচ্ছে 8%, 8/4 বাই 100 টু দি পাওয়ার 4 ইন্টু এন মানে 9/12। তাহলে 4 3 12 বেড়ে গেলো, 3 3 9, তাহলে পাওয়ারটা 3 হয়ে গেল। আর এইখানে কাটবে 4 2 8, তাহলে 10,000 ইন্টু 1 প্লাস 2/100 টু দি পাওয়ার 3। এটা আবার কাটবে, 2 1 2 2 50 100। তাহলে এখানে কত হলো, এখানে আছে কত 10,000, একটা শূন্য দেওয়া হয়নি, এটা হয়ে যাবে 50 লসাগু। 50 প্লাস 1 মানে 51/50 তার কিউব। এবার 10,000 ইন্টু 51/50 ইন্টু 51/50 ইন্টু 51/50 তিনবার হয়ে যাবে, যেহেতু কিউব আছে। 1 2 3 1 2 3 শূন্য কেটে গেল। 5 দিয়ে কাটবো, 5 2 10 কেটে গেল, আর কাটবে না। এবার উপরে 51 ইন্টু 51 ইন্টু 2/125 না, শুধু 25 দিয়ে ভাগ করলে এর ভ্যালুটা বেরোবে কত, 10,612.08 টাকা। এইটাই হবে সমূল চক্রবৃদ্ধি, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে 2 এর কোশ্চেনটা আছে, একটি ব্যবসায় প্রীতম ও প্রতিমের মূলধনের অনুপাত 5:4, প্রতিম ও পুষ্করের মূলধনের অনুপাত 6:7। ব্যবসায় মোট 8,200 টাকা লাভ হলে পুষ্করের লভ্যাংশ কত? এখানে মূলধনের অনুপাত প্রীতম ইস্টু প্রতিম, এর অনুপাতটা আছে 5:4। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রীতম বাই প্রতিম সমান 5/4। আবার প্রতিম ও পুষ্করের অনুপাতটা আছে 6:7। তাহলে এটাকে বাই করে লিখব, অতএব প্রতিম বাই পুষ্কর সমান হচ্ছে 6/7। এবার তিনটে অনুপাতকে সমান করলে কী হবে, এই প্রতিমটাকে 1 করতে হবে। তাহলে এর সাথে আমি 6 গুণ করব, আর এর সাথে আমি 4 গুণ করব। তাহলে 4 উপর নিচেও গুণ করতে হবে, তবে ব্যালেন্স হবে। এখানে 6টা উপরে গুণ করতে হবে, তবে ব্যালেন্স হবে। তাহলে প্রীতম বাই প্রতিম এর ভ্যালুটা হয়ে যাবে 5 6 30, আর হয়ে যাবে 4 6 24, আর এটা হয়ে যাবে 6 4 24 বাই 4 7 28। তাহলে প্রতিমটা সেম হয়ে গেল, অথবা লিখতে পারি অতএব প্রীতম প্রতিম ও পুষ্করের মূলধনের অনুপাত 3টে 1 হয়ে গেল। পুষ্করের মূলধনের অনুপাত 1 হলো না, ঠিক অনুপাতটা বেরিয়ে গেল। তিনজনের অনুপাতটা হবে কত, এর হচ্ছে 30 24 আর এখানে 28। এবার এখানে 2 দিয়ে ভাগ যাবে, 15 দুগুণে 30, 12 দুগুণে 24, 14 দুগুণে 28। এবার এখানে মোট লাভ কত হয়েছে, মোট লাভ হয়েছে 8,200 টাকা। এবার বের করতে হবে পুষ্করের লভ্যাংশ কত, অর্থাৎ পুষ্করের লভ্যাংশ, পুষ্করে আনুপাতিক ভাগ আর কত, পুষ্করে আনুপাতিক ভাগ হয়েছে 14 বা এই সব কটা যোগফল। তাহলে এখানে 14 26 হবে, 26 এটা 41 যাবে, যোগ করলে ইন্টু হবে 8,200। 41 দুগুণে 82, 200, 14 দুগুণে 28, তাহলে 2,800 টাকা হয়ে যাবে পুষ্করের লভ্যাংশ। এটাই হবে অ্যান্সার। এরপরে 3 কোশ্চেনটা আছে, x² প্লাস bx প্লাস 12 = 0 আর x² প্লাস bx প্লাস q = 0। সমীকরণদের একটি সাধারণ বীজ 2 হলে কিউর মান নির্ণয় করো। এখানে দুটো সমীকরণ আছে, একটা আছে x² প্লাস bx প্লাস 12 = 0, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আর একটা আছে x² প্লাস bx প্লাস q = 0, এটা 2 নম্বর সমীকরণ দেবো। এবার যেহেতু দুটো সমীকরণে একটা সাধারণ বীজ আছে 2, তাহলে কী হবে, এক্সের জায়গায় 2 বসালে দুটো সমীকরণই সিদ্ধ হবে। তাহলে x = 2 বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণ x = 2 বসিয়ে দিই, তাহলে 2a² প্লাস b × 2 প্লাস 12 = 0। তাহলে 2a² 4 প্লাস 2b প্লাস 12 = 0। তাহলে 2b = হবে 12 4 16, এদিকে হলো -16, তাহলে b সমান হবে -8। এবার b এর মানটা 2 নম্বরে বসিয়ে দেবো। এবার b এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে হয়ে যাবে কত, x² প্লাস bx ছিল, তাহলে এখানে মাইনাস আছে, b এর মান
-8 বসে গেল ইন্টু এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। এবার 3 নম্বর সমীকরণেরও একটা সাধারণ বীজ আছে 2, তাহলে আবার কি করব, এক্স ইকুয়াল টু 2 বসিয়ে দেবো, তাহলে কিউর মানটা পেয়ে যাব। এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই, তাহলে 2 স্কোয়ার -8 ইন্টু 2 প্লাস কিউ ইকুয়াল টু 0, তাহলে 2 স্কোয়ার হবে 4 আর 2 16 প্লাস কিউ ইকুয়াল টু 0, তাহলে 4 - 16 যাবে -12 প্লাস কিউ ইকুয়াল টু 0, তাহলে কিউ ইকুয়াল টু হয়ে যাবে 12, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। এরপরে 4 কোশ্চেনটা আছে, দুটি ধনাত্মক সংখ্যা এক্স ওয়াই স্কোয়ার ও এক্স জেড স্কোয়ার এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। তাহলে এখানে প্রথমে মধ্য সমানুপাতি ধরে নেব। ধরি মধ্য সমানুপাতি, তাহলে এখানে মধ্য সমানুপাতি ধরে নেব। ধরি মধ্য সমানুপাতি সমান হচ্ছে পি। তাহলে সংখ্যাটা কী ছিল, এক্স ওয়াই স্কোয়ার, তার মাঝখানে পি বসবে, আর তারপর ছিল এক্স জেড স্কোয়ার। যেহেতু মধ্য সমানুপাতি, তাহলে কী হবে, এরা ক্রমিক সমানুপাতিতে আছে, তাহলে অথবা লিখতে পারি এক্স ওয়াই স্কোয়ার বাই পি ইকুয়াল টু পি বাই এক্স জেড স্কোয়ার। কোনাকুনি গুণ করলে পি স্কোয়ার ইকুয়াল টু যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এখান থেকে পি ইকুয়াল টু হবে কত, এক্স ওয়াই জেড। তাহলে এইটাই হবে মধ্য সমানুপাতি। অতএব মধ্য সমানুপাতি সমান হয়ে যাবে এক্স ওয়াই জেড, এটাই হবে অ্যান্সার। এরপরে 5 কোশ্চেনটা আছে, এ ও বি বৃত্তের একটি ব্যাস সি বৃত্তের উপস্থিত একটি বিন্দু, অ্যাঙ্গেল ও বিসি সমান 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ও সি এর মান কত। এখানে ধরলাম ও কেন্দ্রীয় বৃত্তের এ ও বি হচ্ছে একটা ব্যাস, উপরে একটা সি যে কোনো একটা বিন্দু। এবার দেওয়া আছে যে অ্যাঙ্গেল ও বিসি, ও বিসি এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত, 60 ডিগ্রি। বের করতে হবে অ্যাঙ্গেল ও সি এ, ও সি এ এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। এখানে ও কেন্দ্রীয় বৃত্তের ও বিটা বৃত্তের ব্যাসার্ধ, ও সিটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই বি ও সি ত্রিভুজের এই বাহুটা যা হবে এই বাহুটা তাই হবে। আবার জানি দুটো বাহু সমান হলে তো বিপরীত কোণগুলো সমান হবে, তাহলে এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে। তাহলে এই কোণটা যেহেতু 60, তাহলে এটাও হয়ে যাবে 60। সেটাই লিখব যে ত্রিভুজ বি ও সি এর ও বি সমান ও সি, কারণ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এরা দুজন সমান। তাহলে দুটো বাহু সমান হবে, দুটো কোণ সমান হবে। বিপরীত কোণ হচ্ছে একটা ও বি সি, একটা হচ্ছে ও সি বি। দুটো কোণই সমান আর দুটো কোণই হবে 60 ডিগ্রি করে, তাহলে এই কোণটা হয়ে গেল 60 ডিগ্রি। এবার এ ও বি যেহেতু ব্যাস, তাহলে এ সি বি হবে একটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আবার অ্যাঙ্গেল এ সি বি সমান হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ। তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা হলো 90, আর এই দিকটা আছে 60, তাহলে এইটুকু অ্যাঙ্গেল হবে কত, 90 - 60। অথবা অ্যাঙ্গেল ও সি এ এটা সমান হবে 90 - 60। 90 থেকে 60 বাদ দিলে হবে 30 ডিগ্রি, এটাই হবে অ্যান্সার। এরপরে 6 কোশ্চেনটা আছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক আছে পি কিউ এবং পি আর। পি কিউ ও আর এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত। ধরলাম ও কেন্দ্রীয় একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র থেকে 13 সেমি দূরে একটা পি বিন্দু আছে। এবার পি বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক আছে, একটা পি কিউ আর একটা আছে পি আর। এবার বৃত্তটা ব্যাসার্ধ দৈর্ঘ্য আছে 5 সেমি করে। এবার বের করতে হবে পি কিউ ও আর এই চতুর্ভুজটার ক্ষেত্রফলটা কত। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ হচ্ছে একটা স্পর্শক, আমরা জানি স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে এইটা হবে অতিভুজ, এটা হবে ভূমি, এটা হবে লম্ব। এর মান দেওয়া আছে 13 সেমি, এর মান দেওয়া আছে 5, তাহলে পি কিউটা সহজেই বার করা যায়। এখানে বৃত্তের ব্যাসার্ধ ও কিউ সমানই আছে ও আর, দুটি আছে 5 সেমি করে, আর ও থেকে পি এর দূরত্ব আছে 13 সেমি। এবার লিখব যে অ্যাঙ্গেল ও কিউ আর সমানই অ্যাঙ্গেল ও আর পি, এই দুটি অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি করে। এবার ত্রিভুজ পি ও কিউ থেকে বার করব ত্রিভুজ পি কিউ আর এর মধ্যে পি কিউ সমান হবে অতিভুজের স্কোয়ার ও পি স্কোয়ার মাইনাস লম্ব ও কিউটার স্কোয়ার। তাহলে ওপি মানে হচ্ছে 13, তাহলে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 13 তার 169 মাইনাস 25, এটা সমান হয়ে যাবে 144, তার মানে হবে 12 12 144, তাহলে হয়ে গেল 12 সেমি। এখন ত্রিভুজ পি ও কিউ থেকে ত্রিভুজ পি ও কিউ এর মধ্যে ও কিউটা মান আছে 5 সেমি, আবার পি কিউটা পেয়ে গেলাম কত, 12 সেমি। তাহলে এইটা হচ্ছে ভূমি, এইটা উচ্চতা, তাহলে ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল পেয়ে যাব।
তাহলে ত্রিভুজ POQ ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি এখানে OQ 5, উচ্চতা এখানে PQ 12, 2 6 12, তার মানে 5 6 30 এত বর্গ একক। এইটা হলো ত্রিভুজ POQ এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ POQ এর ক্ষেত্রফল বেরোলো 30 বর্গ একক। আর নিচেটারও ক্ষেত্রফল হবে POR এর ক্ষেত্রফল 30, তাহলে টোটাল চতুর্ভুজটার ক্ষেত্রফল হবে 30 + 30, তার মানে হয়ে যাবে 60। এবার লিখবো অতএব ত্রিভুজ POR এর ক্ষেত্রফল হয়ে যাবে কত, 30 বর্গ একক। তাহলে অতএব PQOR এই চতুর্ভুজটার ক্ষেত্রফল হবে 30 + 30। অতএব চতুর্ভুজ PQOR এর ক্ষেত্রফল সমান হবে 30 + 30 সমান হয়ে যাবে 60 বর্গ একক। এটাই হবে অ্যান্সার। এরপরে 7 কোশ্চেনটা আছে, ত্রিভুজ ABC এর BC এর সমান্তরাল সরলরেখা ACকে যথাক্রমে D ও E বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে AD/AB সমান AE/AC। থ্যালাসের উপপাদ্য ব্যবহার করে প্রমাণ করতে হবে। এখানে ত্রিভুজ ABC এর ডিটা বলা আছে BCর সাথে সমান্তরাল, তাহলে DE সমান্তরাল BC। এবার থ্যালাস উপপাদ্য থেকে আমরা কী পেয়েছিলাম, থ্যালাসের উপপাদ্য থেকে পাই আমরা থ্যালাস উপপাদ্য পড়েছিলাম, যদি একটা ত্রিভুজের এই ডিটা BCর সাথে সমান্তরাল হয় তাহলে AD/DB যা হবে AE/EC তাই হবে। তাহলে AD/DB = AE/EC। এবার টোটালটাকে আমি উল্টে দেবো, তাহলে ডিবিটাকে উপরে চলে গেল, AD নিচে এলো, একই রকমভাবে ECটা উপরে চলে যাবে, এইটা নিচে চলে আসবে। এবার উভয় পক্ষকে আমি 1 দিয়ে যোগ করব, তাহলে 1 + DB/AD = এখানেও করব 1 + EC/AE। এবার AD এখানে লসাগু হবে, তাহলে AD লসাগু হলে AD + DB, এখানেও AE লসাগু হবে, তাহলে AE + EC। তাহলে উপরে দুটো যোগ করলে কী হবে, AD + DB, এর মানে টোটাল AB হয়ে যাবে। তাহলে AB/AD একই রকম হবে AE + EC মানে টোটাল AC হয়ে যাবে, তাহলে AC/AE। এবার ফের টোটালটাকে উল্টে দেবো, তাহলে উল্টে দিলে কী হবে, ADটা উপরে চলে যাবে, ABটা নিচে চলে আসবে, AEটা উপরে চলে যাবে, ACটা নিচে চলে আসবে। আর এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে হয়ে গেল প্রুভড। এরপরে 8 কোশ্চেন আছে, sin² θ + cos² θ + 3 sin² θ cos² θ এর মান নির্ণয় করো। এখানে আছে sin² θ + cos² θ + 3 sin² θ cos² θ। এই যে sin² আছে এটাকে আমরা লিখতে পারি sin² θ তার মাথায় কিউব, একই রকমভাবে cos² θ তার মাথায় কিউব, আর এইটাকে আমি ফিক্স রাখবো 3 sin² θ cos² θ। এবার A³ + B³ এর সূত্র ফেলবো। A³ + B³ এর সূত্র হয় A মানে এখানে sin² θ প্লাস B মানে হচ্ছে cos² θ, A + B তার হোল কিউব মাইনাস 3AB 3 × A × B 3AB × A + B, তাহলে এখানে A + B, আর এখানে +3 × sin² θ cos² θটা ফিক্স থাকলো। তাহলে A³ + B³ সূত্র ভেঙে এইটা পেলাম। এবার আমরা জানি sin² θ + cos² θ এর মান হয় 1, তাহলে 1 বসিয়ে দিলাম, তার কিউব -3 × sin² θ cos² θ এরও মান হবে 1 × 1, আর +3 × sin² θ cos² θ এটা অলরেডি আছে। তাহলে এইটা প্লাস মাইনাস কেটে যাবে, 3-এর সাথে 1 গুণ করলে 3 হবে, তার মানে 1 এর কিউব = হয়ে যাবে 1, এটাই হবে অ্যান্সার। এরপরে 9 কোশ্চেনটা আছে, sec5 = cosec A + 36 ডিগ্রি, যেখানে এটা 0 থেকে 90 এর মধ্যে আছে, তাহলে tan 5A এর মান নির্ণয় করো। এখানে আছে sec5A = cosec A + 36 ডিগ্রি। এবার sec θ সমান আমরা জানি cosec 90 - θ, তাহলে cosec 90 - 5A, আর ডান দিকটা অলরেডি cosec আছে, তাহলে A + 36, তাহলে উভয় পক্ষে কোসেক আছে, তাহলে তুলনা করলে অ্যাঙ্গেল দুটো সমান হয়ে যাবে, তাহলে 90 - 5A = হবে A + 36। তাহলে এগুলোকে বাঁ দিকে রাখবো, তাহলে -5A মাইনাসে 36 - 90, তাহলে -5 -1 -6A, আর 90 থেকে 36 বাদ দিয়ে তার আগে একটা মাইনাস হবে, তাহলে 90 থেকে 36 বাদ দিলে হবে কত, 6 আর 4 10, আর তাহলে 1
4 আর 5 নয় 54, তাহলে মাইনাস মাইনাস উভয় পক্ষে কেটে গেল। এখানে কত হলো, এর সমান হবে 54/6, 6 9 54, তাহলে এর মান হলো কত, 9 ডিগ্রি। এবার বের করতে হবে কত, tan 5, অথবা tan 5 ইকুয়াল টু tan 5 ইন্টু এর মান হচ্ছে 9, তাহলে 5 9 45, আর tan 45-এর মান হয় 1, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে 10-এর কোশ্চেন আছে, 1 সেমি পুরু ও 10 সেমি বহির্ব্যাসার্ধ বিশিষ্ট 42 সেমি লম্বা একটি দুই মুখ খোলা লোহার পাইপে কত পরিমাণ লোহা আছে। এটা লোহার পাইপ এরকম ধরনের আছে, এর মুখটা আছে কত সেমি পুরু, এটাকে আমি ভেঙে নিলাম, এটা বৃত্তাকার, এটা বলেছে 1 সেমি পুরু। আর বহির্ব্যাসার্ধটা বলা আছে কত, বহির্ব্যাসার্ধটা বলা আছে 10, তাহলে বহির্ব্যাসার্ধ যদি 10 হয়, আবার এটা যদি 1 সেমি পুরু হয়, তাহলে অন্তর্ব্যাসার্ধ কত হবে, 10 থেকে 1 কম হবে। তাহলে লিখব যে লোহার পাইপের বহির্ব্যাসার্ধ সমান হচ্ছে 10 সেমি। তাহলে লোহার পাইপে অন্তর্ব্যাসার্ধ কত হবে, অন্তর্ব্যাসার্ধ হয়ে যাবে 10 থেকে 1 কম, যেহেতু 1 সেমি পুরু, তার মানে হয়ে যাবে 9 সেমি। আর লোহার পাইপটার উচ্চতা বা দৈর্ঘ্যটা দেওয়া আছে কত, দৈর্ঘ্যটা এই সমান দেওয়া আছে 42 সেমি। এবার লোহার পাইপে কতটা লোহা আছে বের করতে হবে, তার মানে এর আয়তন বের করতে হবে। এবার ফাঁপা চোঙের আয়তনের সূত্র হবে, অতএব লোহার পাইপের আয়তনের সূত্র হয় পাই আর স্কোয়ার এইচ, যেহেতু এখানে ফাঁপা তাহলে হবে পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই স্মল আর স্কোয়ার এইচ। এখানে ক্যাপিটাল আর হচ্ছে বহির্ব্যাসার্ধ, এটাকে আমরা ক্যাপিটাল নাম দিলাম, আর অন্তর্ব্যাসার্ধ হচ্ছে স্মল আর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এখান থেকে যদি আমরা পাই এইচটা কমন নিই, তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, তাহলে পায়ের মান বসিয়ে দিলাম 22-এর সাথে, এইচের মান বসিয়ে দিলাম 42, আর ক্যাপিটাল আর মানে বহির্ব্যাসার্ধ মানে এখানে 10 স্কোয়ার, আর স্মল আর অন্তর্ব্যাসার্ধ 9 স্কোয়ার, তাহলে 7 6 42, তাহলে 22 ইন্টু 6 ইন্টু 10 স্কোয়ার 100, 9 স্কোয়ার 81, তাহলে 22 ইন্টু 6 ইন্টু 100 মাইনাস 81, এটা হয়ে যাবে 19, এত হয়ে যাবে ঘন সেমি। 22 ইন্টু 6 ইন্টু 19, এটা গুণ করলে হবে 2508 এত ঘন সেমি। তাহলে পাইপটিতে এত ঘন সেমি লোহা আছে, অতএব পাইপটিতে 2508 ঘন সেমি লোহা আছে, এটাই হবে অ্যান্সার। এরপরে 11 কোশ্চেনটা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যকমানটা সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধ দৈর্ঘ্য যথাক্রমে এইচ একক আর একক হলে 1/h² প্লাস 1/r² এর মান নির্ণয় করো। এখানে শঙ্কুটির উচ্চতা হচ্ছে এইচ, তাহলে শঙ্কুটির উচ্চতার সমান হচ্ছে এইচ একক, আর শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আছে আর একক, তাহলে শঙ্কুটির আয়তন কত হবে, শঙ্কুর আয়তন হবে 1/3 পাই r² এইচ এত ঘন একক। আর বের করতে হবে শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই আর এল এত বর্গ একক। এবার শর্তে বলা আছে যে আয়তনটা পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যিক মানটা সমান, তাহলে 1/3 পাই r² এইচ ইকুয়াল টু হবে পাই আর এল, পাই পাই কেটে গেল, আর একটা কাটবে, তার মানে পুরো থাকবে 1/3 ইন্টু আর এইচ ইকুয়াল টু এল। এবার আমরা জানি এল হচ্ছে ত্রিজ্যিক উচ্চতা সমান হবে r² প্লাস h², তাহলে এলের জায়গায় মানটা বসিয়ে দেবো, তাহলে বা 1/3 আর ইন্টু এইচ ইকুয়াল টু এল সমান হচ্ছে r² প্লাস h²। তাহলে এবার এখানে রুটটা তুলতে গেলে উভয় পক্ষে বর্গ করে দিতে হবে, তাহলে একে বর্গ করব, 1/3কে বর্গ করলে 1/9, এটা হয়ে যাবে r² ইন্টু h², একে বর্গ হয়ে যাবে, রুটটা পালিয়ে যাবে। তাহলে এবার 9টা ওইদিকে গুণ করে দেবো, তাহলে r² ইন্টু h² ইকুয়াল টু হয়ে যাবে কত, 9 ইন্টু r² প্লাস h²। এবার r² ইন্টু h² ইকুয়াল টু হবে 9r² প্লাস 9h²। এইখানে 9টা গুণ করব না, 9টা গুণ করলে বেশি সমস্যা বাড়বে, 9টাকে আমি এইদিকেই রাখবো, 9টা বাঁ দিকে আছে, বাঁ দিকেই থাক, আমি সবগুলোকে ওইদিকে নিয়ে যাব। তাহলে 1/9 বাঁয়ে আছে, ওইদিকে আছে r² প্লাস h²,
আর এইটা এইদিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। এবার টোটালটাকে ঘুরিয়ে নেবো, তাহলে আর এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর এ স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল 1/9। এবার টোটালটাকে ইন্ডিভিজুয়ালি ভাগ করে দেবো, তাহলে আর এ স্কোয়ার বাই এইটা হবে একবার আর এ স্কোয়ার বাই আর এ স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর এ স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়াল টু 1/9। এবার আর এ স্কোয়ারের সঙ্গে আর স্কোয়ার কাটবে, এখানে এইচের সঙ্গে এইচ কাটবে, তাহলে এখানে পুরো থাকবে 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার ইকুয়াল টু 1/9। আর এটাই প্রমাণ করতে দিয়েছিল যে 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার এর মান কত বের করতে দিয়েছিল, তাহলে এর মান হবে 1/9। এটাই হবে অ্যান্সার। এরপরে 12 দাগের কোশ্চেনটা আছে 10 জন সদস্য বিশিষ্ট একটি রাশিতত্ত্বের যৌগিক গড় 30। পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেল যে দুটি সদস্যের ক্ষেত্রে ভুলবশত 15 ও 17 দেওয়া হয়েছে, যাদের সঠিক মান যথাক্রমে 20 এবং 21। তাহলে সঠিক যৌগিক গড় কত? এখানে 10 জন সদস্যের গড় দেওয়া আছে কত? 30। তাহলে 10 জন সদস্যের যৌগিক গড় দেওয়া আছে কত? 30। তাহলে 10 জনের যদি যৌগিক গড় 30 হয়, তাহলে 10 জন সদস্যের মোট কত হবে? তাহলে 10 জন সদস্যের মোট হবে কত? 30 ইন্টু 10, তার মানে হবে 300। এত হয়ে যাবে 10 জন সদস্যের মোট। এবার বলে দেওয়া আছে যে ভুলবশত 15, 17 লেখা হয়ে গেছে, সেটা সঠিক লেখা উচিত ছিল 20 এবং 21। তাহলে এই যৌগিক গড় বার করার ক্ষেত্রে 15 লিখে ফেলেছে কার জায়গায়? 20 জায়গায়। আবার 17 লিখে ফেলেছে কার জায়গায়? 21 জায়গায়। তাহলে এখানে কম লিখেছে, তাহলে অতএব কম ধরা হয়েছে। কত কম ধরা হয়েছে? লেখা উচিত ছিল 20, লিখে ফেলেছে 15। তাহলে 20 মাইনাস 15 মানে 5, এটা একটা কম ধরা হয়েছে। আর এক জায়গায় কম ধরা হয়েছে কত? 21 লেখা উচিত ছিল, লিখে ফেলেছে 17। তাহলে কম ধরেছে কত? 7 আর 4 11, তাহলে এখানে 4। তাহলে টোটাল 9 কম ধরা হয়েছে। অতএব 10 জন সদস্যের মোট কম ধরা হয়েছে 5 প্লাস 4, তাহলে 9 কম ধরা হয়ে গেছে। তাহলে এই 9টা এর সঙ্গে মোটের সাথে যোগ হবে। অতএব 10 জন সদস্যের সঠিক মোট হবে 300। তো ছিল আগে ভুলবশত, তার সাথে 9টা কম ধরা হয়েছিল, 9টা যোগ হয়ে গেল, তার মানে হবে 309। তাহলে অতএব 10 জন সদস্যের এবার 10 জন সদস্যের গড় মোট ছিল, মোটকে 10 দিয়ে ভাগ করে দেবো, মোট হচ্ছে 309, তাকে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 30.9। এইটাই হবে সঠিক যৌগিক গড়। এটা 10 জন সদস্যের সঠিক গড়, এই গড়টা হচ্ছে ভুল। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে পশ্চাৎ টেস্ট পেপারে 385 পেজের কেশবপুর হাই স্কুল এইচএস এই কোশ্চেন সেটটা সলিউশন করব। চ্যানেলে নতুন ভিজিটার হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।